হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য তোমাদের যে ক্লাসগুলো শুরু করেছিলাম সেই ক্লাসের আজ আমাদের হচ্ছে 35 নাম্বার ক্লাস। আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে তোমরা চলে যাও, সেখানে পেয়ে যাবে। আজকের আমাদের ক্লাস হচ্ছে 35 নাম্বার ক্লাস। এর আগে আমরা 34টা ক্লাস করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। আজ আমরা করব 22-10-2021 সালে পরীক্ষা হওয়া থার্ড শিফটের প্রশ্নোত্তর আলোচনা করব। তো অবশ্যই লাস্ট পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন দেখবে। জিকে থেকে প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের করাচ্ছি। তোমরা তোমাদেরকে আমি বলতে পারি যে এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন কমন চলে আসবে। আর কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর করাবো, যেগুলো করলে তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে জিকেতে। আর এসএসসি এমটিএস পরীক্ষার জন্য জিকেটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ জিকেতেই সব থেকে বেশি জিকেতে যে বেশি নাম্বার তুলতে পারবে 25-এর মধ্যে, সেই কিন্তু অন্যদের থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, তার জন্যই আমি তোমাদের চালু করেছি একটা জিকে পিডিএফ গ্রুপ চালু করেছি। সেটা সম্পর্কে তোমাদের বলবো। আগে কয়েকটা প্রশ্ন আমরা করে নিই, তারপর সেটা সম্পর্কেও বলবো। ঠিক আছে, আগে পড়াশোনাটা হোক, কয়েকটা প্রশ্ন হয়ে যাক, তারপর সেটা সম্পর্কে তোমাদের আমি বলে দেবো। তো প্রথম প্রশ্ন কি আছে, নিচের মধ্যে কে এ ওমেন ইজ নো ম্যান বইটি লিখেছেন? এ ওমেন বা এ উইমেন ইজ নো ম্যান, এই বইটা কে লিখেছেন? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে ইতাফ রম বা ইতাফ রাম। স্পেলিংটা হচ্ছে এরকম, ITF, ইতাফ রাম। একজন মহিলা, ইতাফ রাম হচ্ছেন একজন মহিলা প্যালেস্টাইন আমেরিকান রাইটার, মহিলা রাইটার। তিনি এই বইটা লিখেছেন। মহিলাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে একটা ট্রু স্টোরি তিনি এখানে একটা লেখার চেষ্টা করেছেন। এটা হচ্ছে একটা নোবেল, আর এটা বেস্ট সেলার হয়েছিল আমেরিকান বাজারে। তো এই বইটা লিখেছেন ইতাফ রাম। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখব। তার আগে অবশ্যই প্রত্যেকে, যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্রায় প্রত্যেকে শেয়ার করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো 2 নম্বর হচ্ছে, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধির সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধির সাথে সম্পর্কিত? অভিন্ন দেওয়ানি বিধি বলতে কি? ইউনিয়ন সিভিল কোড। অভিন্ন দেওয়ানি বিধি বলতে হচ্ছে ইউনিয়ন সিভিল কোড। কোন আর্টিকেলটা ইউনিয়ন সিভিল কোডের সঙ্গে সম্পর্কিত? আর্টিকেল 44, 44 নম্বর ধারা ইউনিয়ন সিভিল কোড সম্পর্কিত। এই 44 নম্বর ধারাটা আমাদের পার্ট 4 এর মধ্যে আছে। ভারতীয় সংবিধানের পার্ট 4 আর্টিকেল 44। পার্ট 4-এ আমাদের কি আছে? ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল ফর স্টেট পলিসি, ডিপিএসপি আছে। সেই ডিপিএসপির মধ্যে রয়েছে 44 নম্বর ধারা। যে 44 নম্বর ধারাতে বলা হচ্ছে যে ভারতীয় নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, চলো। আর পার্ট 4 বললাম ডিপিএসপি। পার্ট 1-এ কি আছে দেখো। পার্ট 1-এ ভারতের রাজ্যগুলোর নাম, কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। পার্ট 2-তে আছে সিটিজেনশিপ। ভারতীয় সংবিধানের পার্ট 3-তে আছে মৌলিক অধিকার। পার্ট 4-এ আছে ডিপিএসপি। এইরকম ভারতীয় সংবিধানে মোট কতগুলো পার্ট আছে তোমরা কমেন্ট করে জানাবে। একটা প্রশ্ন আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক মানে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করা। তো কতগুলো পার্ট আছে একবার তোমরা কমেন্ট করে দেবে প্রত্যেকে। 3 নম্বর, কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? দেখো, চলো একবার দেখে নেওয়া যাক। একটা ছোট্ট সূত্র আমাদের আছে, যে সূত্রটা গুরু, বলে দিচ্ছি, মা, বাপ, তুমি। এই সূত্র ধরে আমরা বার করব। গুরু ফর গুজরাট, রু ফর হচ্ছে রাজস্থান, এম ফর মধ্যপ্রদেশ, বি ফর হচ্ছে মধ্যপ্রদেশ, এবং এখানে একটা রাজ্য ধরতে হবে তোমাকে। মধ্যপ্রদেশের সঙ্গে আরেকটা রাজ্য থাকবে, যেটা হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, আর বাপ হচ্ছে এখানে বিহার হচ্ছে। বিহার তো বর্তমানে হবে না, এটা পুরনো সূত্র ছিল। ঠিক আছে, তো বর্তমানে রাজ্যটা এটা হয়ে যাবে, বয়ের জায়গায় ঝ হবে, ঝাড়খণ্ড। বিহার নয়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই রাজ্যগুলো, কতগুলো রাজ্য হলো? 1, 2, 3, 4, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, 5, 6, 7, 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম? ছত্তিশগড়, ত্রিপুরা, ঝাড়খণ্ড। তাহলে আসাম ইজ দ্য কারেক্ট আনসার। আসামের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি।
আর পশ্চিমবঙ্গের কতগুলো জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে তোমরা কি বলতে পারবে? কমেন্ট করে বলে দেবে যে পশ্চিমবঙ্গের কতগুলো জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, কমেন্ট করে দাও প্রত্যেকে। নেক্সট দেখবো 4 নম্বর কি আছে দেখো, জুন 2020 ড্যাশ ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের MSME অর্থাৎ জন্য সুরক্ষা বেতন অ্যাকাউন্ট চালু করেছে, যাতে তারা নগদহীন অর্থ প্রদান করতে এবং তাদের কর্মীদের একটি আর্থিক নিরাপত্তা প্রদান করতে সক্ষম হয়। কে চালু করেছে, কারা এটা চালু করেছে? জুন 2020। এটা বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়, তাই তোমাদের উত্তরটাও আমি বলছি না, এটা তখন 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, ঠিক আছে? এটা স্কিপ করে দিচ্ছি, বাদ দিলাম এটা। 5 নম্বর দেখো, ভারতের জাতীয় ঐতিহ্যের প্রাণী কি বা ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল অফ ইন্ডিয়া? ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল অফ ইন্ডিয়া কোনটা হচ্ছে ভারতের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল? ভারতের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল কোনটা? কারেক্ট আনসার হবে হাতি ইজ দ্য কারেক্ট আনসার। হাতি ইজ দ্য কারেক্ট আনসার। হাতি হচ্ছে ভারতের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল। আর 2010 সালে হাতিকে ভারতের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর সেই বছর থেকেই প্রত্যেক বছর 12ই আগস্ট জাতীয় ন্যাশনাল এলিফ্যান্ট ডে হিসেবে পালন করা হচ্ছে। প্রত্যেক বছর 12ই আগস্ট ন্যাশনাল এলিফ্যান্ট দিবস হিসেবে পালন করা হচ্ছে সেই সময় থেকে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব 6, নিচের কোন রাজ্যে বিন্ধ্য রেঞ্জ অবস্থিত নয়? বিন্ধ্য পর্বত ভারতের একবারেই মাঝ বরাবর অবস্থিত বিন্ধ্য পর্বত, সেই বিন্ধ্য পর্বত ভারতকে উত্তর এবং দক্ষিণে দুভাগে ভাগ করে দিয়েছে। প্রায় 1025 কিলোমিটার বিস্তৃত এই বিন্ধ্য পর্বতটি 3-4টে রাজ্যের মধ্যে অবস্থিত। তো বিন্ধ্য রেঞ্জ অবস্থিত নয় বলেছে কোনটায়? দেখো, দেখে নাও একটু। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই 3টে রাজ্যেই বিন্ধ্য পর্বত আছে। কোথায় বিন্ধ্য পর্বত নেই? তাহলে রাজস্থান ইজ দ্য কারেক্ট আনসার। রাজস্থানে বিন্ধ্য পর্বত নেই। রাজস্থানে একটা পর্বত রেঞ্জ আছে যেটা হচ্ছে আরাবল্লী। আরাবল্লী পর্বত ভারতের সবচেয়ে পুরনো পর্বত, এটা কিন্তু রাজস্থানে আছে। তাহলে বিন্ধ্য হয়ে গেল। নেক্সট দেখবো আমরা 7, বিশিষ্ট সঙ্গীত রচয়িতা ইলাইয়া রাজা নিচের কোন ভাষার চলচ্চিত্রের সাথে প্রাথমিকভাবে যুক্ত? ইলাইয়া রাজা একজন বিখ্যাত সঙ্গীত রচয়িতা, সঙ্গীত পরিচালক এবং ভার্সেটাইল বলা চলে। তিনি অনেকগুলো প্রতিভার অধিকারী, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। এই ইলাইয়া রাজার নাম হয়তো আমরা অনেকেই শুনিনি, কিন্তু প্রায় 1000 ছবিতে, 1000টি চলচ্চিত্রে তিনি মিউজিক কম্পোজ করেছেন বা গান দিয়েছেন 1000টি ছবিতে, ঠিক আছে? তিনি হচ্ছেন একজন তামিল ভাষার চলচ্চিত্রের সাথে প্রাথমিকভাবে যুক্ত। নাম হচ্ছে ইলাইয়া রাজা। ইলাইয়া রাজা প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি ছিলেন সেই সময় রাজ্যসভার সদস্যও তিনি হয়েছিলেন একবার। তাহলে তামিল। নেক্সট আমরা দেখব কি আছে 8 নম্বর। 2020 সালে KESPNS ফিমেল স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে টানা 3য়বার। এটা উত্তর বলে দিচ্ছি, PV সিন্ধু উত্তর হবে, ঠিক আছে? তো এটা আর বর্তমানে ইম্পর্টেন্ট নয়। অনেক সময় PV সিন্ধু প্রশ্ন থাকে যে PV সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। আর PV সিন্ধু সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য লিখে রাখা প্রত্যেকে, এবারে যে প্যারিস অলিম্পিক হবে, প্যারিস অলিম্পিক 2024, সেখানে পতাকা উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক থাকবেন PV সিন্ধু। PV সিন্ধু উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক থাকবেন, সঙ্গে ভারতের আরেকজন থাকবেন, তিনি হচ্ছেন শরৎ কমল। এই দুজন পতাকা বাহক থাকবেন। 9 নম্বরে চলে যাব আমরা। একটি রাজ্যের আইন পরিষদে কিছু সদস্য মনোনীত করার ক্ষমতা নিচের মধ্যে কার আছে? রাজ্যের আইন পরিষদ বলতে কি? বিধানসভা এবং বিধান পরিষদ। তো বিধান পরিষদটা যদিও সব রাজ্যে নেই, ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। তো এই রাজ্যের আইন পরিষদে কে সদস্য মনোনীত করতে পারবেন? সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর। আর কেন্দ্রীয় আইন পরিষদ বলতে লোকসভা এবং রাজ্যসভায়, সেখানে কে সদস্য মনোনীত করবেন? সেখানে রাষ্ট্রপতি সদস্য মনোনীত করতে পারেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলিকে কি বলা হয়? গাছের পাতার উপর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর কাজ হচ্ছে বাতাসে অক্সিজেন ছড়ানো, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা, বাতাসে জলীয় বাষ্প ছাড়া, ঠিক আছে? আর এই রন্ধ্রগুলোর ফলেই কিন্তু যতটা জলীয় বাষ্প গাছের মধ্যে তৈরি হয়,
আর যতটা গাছে প্রয়োজন ততটা সে রেখে নেই, বাকিটা কিন্তু বাতাসে ছেড়ে দেয়। এই রন্ধ্রগুলোর জন্য এর নাম হচ্ছে স্টোমাটা ইজ দ্য কারেক্ট আনসার, স্টোমাটা। 11 নম্বরে চলে যাব আমরা, নিচের কোন শহর থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 9 আগস্ট 1942। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল 8 আগস্ট, শুরু হলো পরের দিন 9 আগস্ট থেকে, সেজন্য এটাকে আগস্ট আন্দোলনও বলা হয়। ভারত ছাড়ো আন্দোলনকে আরেকটা নাম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আগস্ট মুভমেন্ট বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন। এটা শুরু হয়েছিল বোম্বে থেকে। ঠিক আছে, অপশন 4। 12 নম্বর প্রশ্ন দেখব, শান্তি জৈন পদ্মশ্রী 2020 এর প্রাপকদের একজন এই ডোমেনে পুরস্কার পেয়েছেন। অর্থাৎ শান্তি জৈন 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তিনি কি জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? তো মনে রাখবে, তিনি একজন ভার্সেটাইল অ্যাক্টর, বিভিন্ন শিল্পক্ষেত্রের সঙ্গে তিনি যুক্ত একজন সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন শান্তি জৈন। নেক্সট চলে যাব 13। ড্যাশ হলো একটি চিকিৎসা যন্ত্র যা শরীরের মধ্যে উৎপন্ন শব্দ শোনার জন্য ব্যবহৃত হয়, প্রধানত হৃৎপিণ্ড বা ফুসফুসে। তো আমাদের মানুষের শরীরে হৃৎপিণ্ড বা ফুসফুসে যে শব্দটা উৎপন্ন হয়, সেই শব্দ শোনার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ডাক্তাররা ব্যবহার করে থাকেন স্টেথোস্কোপ। 14 নম্বরে চলে যাব আমরা, 400 মিটার ভারতীয় দৌড়বিদ প্রাচী চৌধুরী কোন রাজ্যের সঙ্গে যুক্ত? প্রাচী চৌধুরী কোন রাজ্যের সঙ্গে যুক্ত? প্রাচী চৌধুরী হচ্ছে উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত। 2023 সালের অক্টোবরে তিনি চীনে একটা মেডেল জিতেছিলেন, প্রাচী চৌধুরী 400 মিটার দৌড়ে। তো উত্তরপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। 15 হচ্ছে, সিমলায় সংস্কৃত ও সভ্যতা অধ্যয়নের কেন্দ্রের নাম কি? সিমলায় একটা সেন্টার আছে, যে সেন্টারে কি হচ্ছে, ট্যাগর সেন্টার যাকে বলা হয়, যার নাম হচ্ছে প্রণব মুখার্জি এটা উদ্বোধন করেছিলেন রিসেন্টলি। প্রণব মুখার্জি যখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন তখন দ্য ট্যাগর সেন্টার ফর দ্য স্টাডি অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন, কালচার এবং সিভিলাইজেশন বা সভ্যতা এবং সংস্কৃতি অধ্যয়নের জন্য এটা উদ্বোধন করা হয়েছিল। কোথায় উদ্বোধন করা হয়েছিল? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, এই ইনস্টিটিউটের মধ্যে ট্যাগর সেন্টার উদ্বোধন করা হয়েছিল, ট্যাগর সেন্টার। ঠিক আছে, সিমলাই। 16 হচ্ছে, ভারতের অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রচারের জন্য 2022 সালের মধ্যে কতগুলো আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের প্রস্তাব করা হয়েছে? এটা হবে 1.5 লক্ষ। তো এটা দরকার নেই, এটা পুরনো ছিল, এটাকে আমি বাদ দিলাম। 17 দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, রাজা অশোকের আর সম্রাট অশোকের কন্যার নাম কি ছিল যাকে তিনি একজন বৌদ্ধ ধর্মপ্রচারকের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছিলেন? সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্রা, এই দুজনকে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। তাহলে তার কন্যার নাম কি? সংঘমিত্রা। সংঘমিত্রা হচ্ছে অশোকের কন্যা, পুত্র হচ্ছে মহেন্দ্র। 18, নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কাভারাত্তি? কাভারাত্তি লাক্ষাদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, যেটা ভারত মহাসাগরে অবস্থিত, সেই লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্তি। 19 নম্বর প্রশ্ন দেখব আমরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ীদের অনিয়ন্ত্রিত বাণিজ্যিক ক্রিয়াকলাপ রোধ করার জন্য এবং কোম্পানির নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিতে কিছু শৃঙ্খলা আনয়নের জন্য ব্রিটিশ পার্লামেন্ট একাধিক আইন প্রণয়ন করে, যার মধ্যে ড্যাশ প্রথম অবস্থানে ছিল। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সারা ভারতে তাদের ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে, তখন কিন্তু ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করতে পারছিল না। সেই সময় নিজের হাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ে আসার জন্য একটা রেগুলেটিং অ্যাক্ট চালু করেছিল ব্রিটিশ সরকার। সেটাই হচ্ছে প্রথম রেগুলেটিং অ্যাক্ট, 1777 সালের নিয়ন্ত্রণ আইন বা 1773 রেগুলেটিং অ্যাক্ট। 20 দেখো, মল ত্যাগের জন্য প্রোবোসিস গ্রন্থি ড্যাশ ফাইলামে অবস্থিত? কোন ফাইলামে মল ত্যাগের জন্য একটা গ্রন্থি থাকে, প্রোবোসিস গ্রন্থি, যে গ্রন্থিটা তারা মলত্যাগ করার জন্য ব্যবহার করে থাকে, এটা হেমিকর্ডাটা পর্বের প্রাণীরা প্রোবোসিস গ্রন্থির মাধ্যমে মলত্যাগ করে। হেমিকর্ডাটা প্রাণী হচ্ছে এটা সমুদ্রের তলার মাটিতে বসবাস করে এক ধরনের প্রাণী, কেঁচোর মতো দেখতে, এটা হেমিকর্ডাটা প্রাণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, নেক্সট দেখে নেবো আমরা 21। দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2020 সালের মে মাসে হু নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে নামকরণ করা হয়েছে? এটা হর্ষবর্ধন উত্তর হবে, যদিও এটা আর ইম্পর্টেন্ট নয়, বর্তমানে ইম্পর্টেন্ট নয়। শুধু হু সম্পর্কে কয়েকটা জিনিস জেনে রাখো। হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 7 এপ্রিল
1948 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্য 7 এপ্রিল দিনটা প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। হু এর হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা শহরে। আর বর্তমানে ডিরেক্টর জেনারেল হচ্ছেন টেড্রস আধানন। 22 নম্বর প্রশ্নে আমরা যাব। ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস 2019 রিপোর্ট অনুসারে ভারতের জনসংখ্যা 2019 সালের মধ্যে চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটা কত সালের মধ্যে? প্রশ্নটা কি হবে? ভারতের জনসংখ্যা কত সালের মধ্যে চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে? চলো উত্তর বলার আগে তোমাদের যেটা বলেছিলাম বলে দিচ্ছি। আমাদের জিকে পেড গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে সেখানে যদি জয়েন করো তাহলে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। 2020, 21, 22, 23 এই 4 বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন PYQ পাবে সম্পূর্ণ বাংলাতে। স্ট্যাটিক জিকে পাবে, মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ MCQ পাবে। এত কিছু পাবে 249 এর বিনিময়ে আমাদের পেড টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যদি যুক্ত থাকো তাহলে। যুক্ত হওয়ার জন্য আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। চলো দ্রুত ফিরে যাব আমাদের পরবর্তী প্রশ্নে কি আছে দেখো। ঠিক আছে, কোন বছরের মধ্যে বলছে ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে? ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট 2019 একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 2027 সালের মধ্যে ভারতের যে পপুলেশন সেটা চীনের পপুলেশনকে ছাড়িয়ে যাবে। 23 নম্বর হচ্ছে ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার মোট সদস্য সংখ্যা ড্যাশের বেশি হতে পারে না। তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার সদস্য 552-র বেশি হতে পারে না। আর রাজ্যসভার সদস্য কতর বেশি হতে পারে না? 250-এর বেশি রাজ্যসভার সদস্য বেশি হতে পারে না। আর লোকসভার সদস্য 552-র বেশি হতে পারে না। চলো নেক্সট প্রশ্ন দেখো। ডিমেনশিয়া, ডায়রিয়া এবং ডার্মাটাইটিস দ্বারা চিহ্নিত নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি 3DS নামেও পরিচিত? 3DS নামেও পরিচিত। ডিমেনশিয়া, ডায়রিয়া এবং ডার্মাটাইটিস দ্বারা চিহ্নিত রোগটার নাম হচ্ছে পেলেগ্গারা। একটা অপুষ্টিজনিত রোগ পেলেগ্গারা, যেখানে ডিমেনশিয়া, ডায়রিয়া এবং ডার্মাটাইটিস দ্বারা চিহ্নিত করা হয় এটাকে 3D রোগ বলা হয়। পেলেগ্গারা হচ্ছে নিয়াসিনের অভাবে পেলেগ্গারা হয়ে থাকে। কার অভাবে? নিয়াসিনের অভাবে পেলেগ্গারা হয়, বা নিয়াসিন বা ভিটামিন B3 এর অভাবে। 25 নম্বর প্রশ্ন দেখবো আমরা। কোন কার্যকারক ম্যালেরিয়া রোগের কারণ হয়? ম্যালেরিয়া রোগ কোন কার্যকারকের জন্য হয়ে থাকে? আমরা প্রত্যেকেই জানি প্যারাসাইট বা প্রোটোজোয়া এর কারণে ম্যালেরিয়া রোগটা হয়ে থাকে। প্যারাসাইট আক্রান্ত কোনো যদি প্রোটোজোয়া প্যারাসাইট আক্রান্ত কোনো মশা যদি মানুষকে কামড়ায়, তো সেই মশার প্যারাসাইটগুলো মানুষের শরীরে ঢুকে যায়, এইভাবে ছড়ায়। তাহলে পরজীবী বা প্যারাসাইট দ্বারা ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করো। তোমরা অবশ্যই প্রত্যেকে লাইক করো। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো। ক্লাসের টাইম হচ্ছে প্রত্যেক দিন 7 PM, আর রাত 8টার সময় আসবে SSC GD। তো 7 PM SSC GD আসবে, ঠিক আছে। SSC MTS 7টা, রাত 8টার সময় আসবে GD। তো মাঝে মধ্যে দেখবে যদি এই টাইম 7টা এবং 8টা এই টাইমের মধ্যে না আসে যদি ক্লাস, তাহলে বুঝবে যে সেদিন আর ক্লাস হবে না, ঠিক আছে। তো মাঝে মধ্যে ক্লাস অফ থাকতে পারে।